তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিনহা এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। মণ্ডপে কোরআন রাখায় গ্রেপ্তার ইকবাল সহ 4 জন রিমান্ডে, সাম্প্রদায়িক হামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। রংপুরে হিন্দু বাড়িতে আগুন, 2 যুবকের রেশারেশির জেরে মাইকিং করে হামলার ডাক দেন মুয়াজ্জিন, বলছে র্যাব। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ, বিশেষ ট্রাইব্যুনালে বিচার সহ 11 দফা দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের। চট্টগ্রামে মিতু হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তি দিলেন ভোলা, ভারতে পালানোর সময় গ্রেপ্তার। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। কুমিল্লায় মণ্ডপে কোরআন রাখায় ধর্ম অবমাননার মামলায় মূল অভিযুক্ত ইকবাল সহ 4 আসামিকে 7 দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদে পুরো ঘটনার পূর্বাপর ও এর পেছনে অন্য কেউ আছে কিনা জানতে চাওয়া হবে। এর আগে তাদের রিমান্ড মঞ্জুর করেন 1 নম্বর আমুলিয়া আদালতের জ্যেষ্ঠ বিচারক মিথিলা জাহান নিপা। নানোয়াদিঘি পাড়ের অস্থায়ী পূজা মণ্ডপে কোরআন রাখায় অভিযুক্ত ইকবালকে কুমিল্লা মুখ্য মহানগর হাকিম আদালতে আনা হয় শনিবার দুপুরে। তার সঙ্গে ছিল 999-এ ফোন দেয়া একরাম ও দারোগাবাড়ি মাজারের 2 সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন। পরে তাদের তোলা হয় 1 নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারক মিথিলা জাহান নিপার আদালতে। শুনানি চলে প্রায় 1 ঘন্টা। ধর্মীয় অবমাননা যে হয়েছে, কোরআন অবমাননা করেছে, এই মামলায় আমরা 4 জনকে নিয়ে এসেছি। এর মধ্যে ইকবাল তাকে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং অন্য আসামি যাদেরকে আমরা এখান থেকে ধরেছি, ফয়সাল, হুমায়ুন আর ইকরাম, এদেরকেও 7 দিন, প্রত্যেকে 7 দিন করে আমাদের আদালত রিমান্ড মঞ্জুর করেছে। এছাড়া ইকবাল সহ অন্য আসামিদের এ ঘটনায় সংশ্লিষ্টতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন এই পুলিশ কর্মকর্তা। তারা প্রাথমিকভাবে তো আমাদের কাছে স্বীকার করেছে, ইকবাল স্বীকার করেছে, প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে, কিন্তু এটা তো একটা অধিকতর তদন্তের প্রয়োজন আছে। এর পিছনে কারা জড়িত, একটা অনেক কিছু জড়িত আছে। আমরা এই জিনিসগুলো উত্তর খুঁজছি, সব কিছু খতিয়ে দেখছি। আমরা সব কিছু খতিয়ে দেখে আমরা যে সুষ্ঠু তদন্ত এটা আমরা কার্যক্রম করতে আমাদের সময় লাগবে, এই সময় আমরা নিয়েছি, আদালত আমাকে দিচ্ছে। ইকবাল মণ্ডপ থেকে নেওয়া সেই গদাটি পুকুরে ফেলে দিয়েছিল জানিয়ে পুলিশ বলছে, রিমান্ডে এ ঘটনার পূর্বাপর এবং আর কারো সংশ্লিষ্টতা আছে কিনা তা জানতে অভিযুক্তদের করা হবে জিজ্ঞাসাবাদ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুমিল্লা। কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার বিচার করা হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। পূজা মণ্ডপে হামলা মামলার প্রতিবেদন পাওয়ার পরেই এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী বলেন, ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত করা হয়েছে। দেশের শান্তি ও উন্নয়ন ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে বলেও জানান তিনি। শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাব রেজিস্ট্রারদের বরণ ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। সকলকে আশ্বস্ত করতে চাই যে যেই মুহূর্তে তদন্ত শেষ হয়ে বিচারিক আদালতে আসবে, এটা আমি তো এখনই বলে দিলাম যে এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এটা দ্রুত সমাপ্তি করা হবে। অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, সাব রেজিস্ট্রার বিধি হালনাগাদ করে আগামী বছর থেকে চালু হবে ই-রেজিস্ট্রেশন। এতে কাঙ্ক্ষিত সেবা পাবে জনগণ। সারা দেশে এই ই-রেজিস্ট্রেশনের যে ডিজিটাইজেশন, এইটা চালু করার চেষ্টা করব। হয়তোবা এই বছর হবে না, আগামী বছর থেকে শুরু করব। যারা নবীন এসছেন তারা কিন্তু একটা নতুন যুগ, রেজিস্ট্রেশনের একটা নতুন যুগে আপনারা পদার্পণ করছেন। উচ্চ আদালতে বিচারক নিয়োগের নীতিমালার বিষয়ে চিন্তা করছে সরকার, জানান আইনমন্ত্রী। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুরে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা ও আগুনের ঘটনা ঘটে 2 ব্যক্তির রেশারেশির জেরে। পীরগঞ্জের পরিতোষ সরকারের ধর্ম নিয়ে আপত্তিকর ফেসবুক পোস্ট দেয় উজ্জ্বল হাসান। পরিতোষও উজ্জ্বলের ধর্মকে ব্যঙ্গ করে পোস্ট দেয়। সেই পোস্ট উজ্জ্বল এবং সৈকত ছড়িয়ে দিয়ে হামলার উস্কানি দেয়। আর মুয়াজ্জিন রবিউল মাইকিং করে হামলার আহ্বান জানায়। টঙ্গী থেকে সৈকত ও রবিউলকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানায় র্যাব।
রংপুরের পীরগঞ্জের রামনাথপুর হিন্দু জেলেপল্লীতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে 17 অক্টোবর রাতে। ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্টের জেরে এ হামলা হয় জানিয়েছে র্যাব। ফেসবুকে পোস্টদাতা পরিতোষ সরকারকে গ্রেপ্তার করা হয় জয়পুরহাট থেকে। জড়িত আরেক যুবক উজ্জ্বল হাসান গ্রেপ্তার হয় দিনাজপুর থেকে। এ ঘটনায় শুক্রবার রাতে গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে অন্যতম হোতা সৈকত মণ্ডল ও রবিউল হাসানকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায়, রংপুরের হামলা মূলত স্থানীয় পরিতোষ ও উজ্জ্বলের ব্যক্তিগত রেষারেষির জেরে হয়েছে। পরিতোষ ও উজ্জ্বল দুজনেই ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দেয়। উজ্জ্বলকে প্রাথমিকভাবে যখন এটি দেয়, শেয়ার করে, পরবর্তীতে পরিতোষ কিন্তু পোস্টটি সরিয়েও ফেলে, বাট উজ্জ্বল সেটি সেভ করে ফেলে এবং উজ্জ্বল সেটা ওর যে ফেসবুক পেজ, যেটা মাধ্যমে সৈকত মণ্ডল রয়েছে, রবিউল রয়েছে, যারা আছে সেখানে শেয়ার করে এবং সেখানে এই ধরনের বিভিন্ন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মতো কিছু উত্তেজনামূলক দু একটি কথা বলে। র্যাব বলছে ধর্ম অবমাননার সেই পোস্ট ছড়িয়ে দেয় সৈকত। সেই সাথে হিন্দু পল্লীতে মুসলমানদের হত্যা করা হচ্ছে এমন একাধিক গুজব তার ফেসবুক আইডি থেকে ছড়িয়ে দেয়। সৈকতের প্ররোচনা ও নির্দেশে মসজিদের মুয়াজ্জিন রবিউল মাইকিং এর মাধ্যমে হামলার আহ্বান জানান। আসেন, এখানে সবাই আমরা জড়ো হয়েছি, আমরা সবাই এখানে একসাথে হয়েছি, আপনারা সবাই আসেন, এই ধরনের বক্তব্য মাইকে তখন কন্টিনিউ চলছিল। আগুন দেওয়া বা ভাঙচুরের বিষয়টি তারা গ্রাউন্ডে থেকে সৈকত মণ্ডলের মতো লোক বা তারা ওইখানে থেকে তারা প্রাথমিকভাবে সবাইকে উত্তেজিত করে, উত্তেজনার বশবর্তী হয়ে গ্রামবাসী বা আমাদের সাধারণ জনগণ বেসিক্যালি এই ঘটনাটি সংঘটিত করে। র্যাব বলছে সৈকত ও রবিউল অন্য কারো নির্দেশে বা অর্থায়নে এ কাজ করেনি। ব্যক্তিগত বিদ্বেষের কারণে স্বপ্রণোদিত হয়ে তারা উস্কানি ও হামলায় অংশগ্রহণ করেছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দোষীদের বিচার নিশ্চিত সহ 11 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সকালে শাহবাগে এক অবস্থান কর্মসূচি থেকে প্রকৃত দোষীদের আড়াল না করার আহ্বানও জানান তারা। পাশাপাশি এসব ঘটনায় যারা উস্কানি দিচ্ছেন তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান তারা। সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় পূজা মণ্ডপ সহ সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এ সময় কুমিল্লায় হামলার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়। কোনো একক সম্প্রদায়ের নয়, কোনো একক মানুষের নয়, এই দায় দায়িত্ব নিতে হবে প্রতিটি জেলা উপজেলা, লোকাল প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ক্ষমতায় থাকা সত্ত্বেও আমাদের সেই বদনামটা আজকে আমাদের মাথায় তুলে নিতে হলো। আমরা সকল মানুষের সুরক্ষা নিশ্চিত করতে পারি নাই। সাম্প্রদায়িকতার নামে সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা না গেলে অসাম্প্রদায়িক দেশ গড়া সম্ভব না বলেও মন্তব্য করেন বক্তারা। যত রকম ঘটনায় হচ্ছে, কুমিল্লার ঘটনা বলেন, রামুর ঘটনা, লক্ষ্মীপুর, শালনা, প্রত্যেকটি ঘটনায় এটিকে দুর্ঘটনা বলে আপনারা উড়িয়ে দিবেন না, এটি পরিকল্পিত ঘটনা। কর্মসূচি থেকে সংখ্যালঘু মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশন গঠন সহ 11 দফা দাবি তুলে ধরেন নেতারা। নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইনের দ্রুত বাস্তবায়ন সহ ধর্মীয়, জাতিগত, সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর কাছে প্রদত্ত অঙ্গীকার দ্রুত বাস্তবায়নে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। সকাল 6টায় শুরু হয়ে এ প্রতীকী অনশন শেষ হয় দুপুর 12টায়। এরপর শাহবাগ এলাকায় বিক্ষোভ করে সমাবেশে অংশগ্রহণকারীরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে দেশজুড়ে গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ভোর 6টা থেকে শুরু হয়ে 6 ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে ঐক্য পরিষদের সদস্য ছাড়াও অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ। সাম্প্রদায়িক হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।
চট্টগ্রামে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে ভোর থেকেই আন্দরকিল্লা মোড়ে জড়ো হতে থাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা। সাম্প্রদায়িক হামলায় জড়িতদের বিশেষ ক্ষমতা আইনে দ্রুত বিচারের দাবি জানান বিক্ষোভকারীরা। বিচারশীলতার সংস্কৃতি যদি মুক্ত হয়, আমি মনে করি সনাতন সমাজ মনে করে বাংলাদেশের 90% যে সাম্প্রদায়িক আঘাত, সাম্প্রদায়িক যে আস্ফালন, সেটি বন্ধ হয়ে যাবে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুততম সময়ে তাদের শাস্তি নিশ্চিতের জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। রাজশাহী সাহেববাজার 0 পয়েন্টে পালন হয় অনশন ও অবস্থান কর্মসূচি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। খুলনায় ভোর থেকে শুরু হয় গণ অনশন ও গণ অবস্থান। সকল ধর্মের অনুসারীদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কাছে দাবি জানান তারা। কিভাবে বসবাস করতে পারি এবং পূজা পাঠ করতে পারি, তার জন্য আমাদের এই আন্দোলন। সার্বক্ষণিক নিরাপত্তার দাবি নিয়ে আজকে আমরা গণ অনশন কর্মসূচি ও প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করি। বরিশালে জেলা ও মহানগর শাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ডাকে আশ্বিনী কুমার টাউন হল চত্বরে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মন্দির ও মণ্ডপে হামলাকারীদের বিচার দাবি করে কর্মসূচিতে যোগ দেয় বিভিন্ন সংগঠনের সদস্যরা। দেশের বিভিন্ন স্থানে হামলা ও লুটপাটের প্রতিবাদে সিলেটের সকাল থেকেই চলে গণ অনশন ও বিক্ষোভ। কাত্যায়নী কালী পূজা বন্ধ করা হয়েছে। এই যে অবস্থা, এটি রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, বিবেকবান মানুষের জন্য কোনোভাবেই কাম্য হতে পারে না। দেশের সব ধর্মের মানুষের উৎসব স্বাধীনভাবে পালন ও সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, নাটোর, ফেনীসহ দেশের সব জেলাতেই গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার অভিযোগে ইকবালের গ্রেপ্তারে সবাই স্বস্তি প্রকাশ করলেও বিএনপি তা বিতর্কিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসভবনে তিনি বলেন, বিএনপি হিন্দু সম্প্রদায়কে সবসময় প্রতিপক্ষ ভেবে আসছে। মহাসচিবকে প্রশ্ন রাখতে চাই, আপনি তথ্য প্রমাণ দিয়ে বলুন এ কদিন কোথায় ছিল এবে। আসলে যে কোনো অর্জন বা সাফল্যকে বিতর্কিত করা বিএনপির পুরনো স্বভাব। সব কিছুতে সন্দেহ করা, বিতর্কিত করার বিরল প্রজাতির ভাইরাসে আক্রান্ত বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই মন্তব্য করেন তিনি। এ সময় মির্জা ফখরুল ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহি না থাকায় যে কোনো কিছুর মূল্য বৃদ্ধিতে সায় দিচ্ছে সরকার। এ অবস্থায় সরকার উদ্যোগ না নিলে মানুষের কষ্ট দূর হবে না। পরে সাম্প্রদায়িক হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকার পরিকল্পিতভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। দয়া করে মানুষের উপরে অত্যাচার নির্যাতন বন্ধ করে পদত্যাগ করুন অবিলম্বে এবং একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের দায়িত্ব দিন। সন্ত্রাসী সংগঠন আরসা এবং আল ইয়াকিনের নির্দেশ না মানায় শুক্রবার খুন হন রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্যাম্প ইনচার্জ সহ প্রশাসনকে একাধিকবার অভিযোগ জানানো হয়েছিল বলছে আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ। এদিকে বালুখালী ক্যাম্পের রোহিঙ্গারা বলছে, সশস্ত্র হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে শক্তির জানান দিয়েছে আরসা এবং আল ইয়াকিন। রোহিঙ্গা ক্যাম্পের মসজিদ ও মাদ্রাসা নিয়ে বছর খানেক আগে গঠিত হয় ওলামা কাউন্সিল। তবে ক্যাম্পের রোহিঙ্গাদের দাবি, কাউন্সিলের নেতৃত্বের সাথে রয়েছে আরসা ও আল ইয়াকিনের যোগসাজশ। দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, 2 মাস আগে আরসা এবং আল ইয়াকিন সদস্যরা তাদের নির্দেশ মতো চলার জন্য হুমকি দেয়। এতে সায় না দিয়ে আল ইয়াকিন এবং আরসা সদস্যের নানা অপকর্মের প্রতিবাদ করায় শুক্রবার হামলা হয় মাদ্রাসায়। আরসা আল ইয়াকিনরা ওলামা কাউন্সিল গঠন করেছে, তাদের নিয়ন্ত্রণে আমাদের চলতে হবে, কিন্তু এই মাদ্রাসা তাদের নিয়ন্ত্রণে চলতে রাজি না। এই কারণে তারা আমাদের হুজুরদের হত্যা করেছে। হুজুরেরা যে কোনো খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য সবাইকে পরামর্শ দেন, আর এ কারণেই তাদের উপর হামলা চালানো হয়েছে।
ক্যাম্পের পরিস্থিতি আপাতত শান্ত আছে উল্লেখ করে পুলিশ জানায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমাদের ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা, অতিরিক্ত পুলিশ মোতায়েন থেকে শুরু করে সব কিছু আমরা করেছি এবং ইতিমধ্যে আমাদের অভিযান চলছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা এটার সাথে যারা যারা জড়িত ছিল সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারব। ক্যাম্পে হামলার পরপরই পুলিশ অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করে। হামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত আরও 8 জনকে গ্রেফতার করেছে এপিবিএন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যায় জড়িত মূল আসামি আজিজুল হক সহ আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মোট 9 জনকে গ্রেপ্তার করা হলো। দুপুরে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন 14 এপিবিএন এর অধিনায়ক নাইমুল হক। তিনি জানান, কিলিং মিশনের প্রধান আজিজুল হককে লম্বাসিয়া পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এই সময় তার কাছ থেকে একটি 1 শুটার গান ও 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। পরে তার দেয়া তথ্যে ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে রশিদ, আনাস ও নূর মোহাম্মদ নামের 3 জনকে গ্রেপ্তার করে এপিবিএন। এদিকে শুক্রবার বালুখালী ক্যাম্পে হামলার ঘটনায় আরও 8 জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মোট 9 জনকে আটক করেছে এপিবিএন। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন সংক্রান্ত তিনি বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন। এই কারণে তিনি দিনে দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হওয়ায় তিনি অন্যান্য লোকজনের চক্ষুশূল হয়ে ওঠেন এবং তারা তাকে হত্যার পরিকল্পনা করেন। চট্টগ্রামে মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ভোলা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে শুক্রবার ভোলাকে বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পিবিআই। 2016 সালের 5 জুন চট্টগ্রামে জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মৃত্যু। তদন্তে বাবুল আক্তারের সম্পৃক্ততা পায় পিবিআই। পরে তাকে গ্রেপ্তার করা হয়। দেশে করোনায় আরও 9 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 6 এবং নারী 3 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 27,814 জনের। 832টি ল্যাবে 24 ঘন্টায় 15,042 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 278 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.85%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,67,417 জনে। সুস্থ হয়েছেন আরও 294 জন। এ নিয়ে মোট সুস্থ 15,30,941 জন। তিস্তার পানি কমতে শুরু করায় গত 24 ঘন্টায় লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে কোথাও কোথাও দেখা দিয়েছে নদী ভাঙন। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন ঠেকাতে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এদিকে রংপুরের গঙ্গাচড়া কাউনিয়ায় পানি না নামায় ভোগান্তিতে বন্যা দুর্গতরা। উজানের ঢলে আকস্মিক বন্যায় লালমনিরহাটে তলিয়ে গেছে 4,000 হেক্টর জমির আমন ধান, আলু সহ বিভিন্ন ফসলের ক্ষেত। ক্ষতিগ্রস্ত অসংখ্য চাষি। তিস্তার পানি কমলেও দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। পানি কমায় কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে কুড়িগ্রামও তিস্তার ভাঙনের কবলে। এতে নতুন করে গৃহহীন হয়েছে আরও 2 শতাধিক পরিবার। ভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগের দাবি তিস্তা পাড়ের মানুষের। নদী নালা ভাঙ্গে সর্বহারা মাঝে জায়গা আছে আনি এটি আর কুলে আর ভাঙ্গে এটি তিনি যান করে যাবো উপায় নেই। এই যাতে আবার ফিরে যাওয়া আছে আমার জায়গা এটা মাঝে বাড়িতে আছে। হঠাৎ বন্যার পর যেসব স্থানে ভাঙন দেখা দিয়েছে সেখানে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। হঠাৎ পানি বৃদ্ধির কারণে ভাঙন দেখা দিয়েছে। আমরা এই সব জায়গায় বালির জিও ব্যাগ ফেলে ভাঙন রক্ষার্থে কাজ শুরু করে দিয়েছি, যেন এর ভাঙন আর অন্য জায়গায় ভাঙনের ছড়িয়ে না পড়ে বা ভাঙনে আমরা জনপদ রক্ষার্থে কাজ করছি। ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের কথা জানিয়েছেন জেলা প্রশাসন। তো আমরা মন্ত্রণালয়ে আমরা লিখেছি এবং এছাড়াও যে জায়গায় দাঁড়িয়ে আছে এটার জন্য এখানে কিন্তু ওখানে বাঁধ এবং ক্রস বাঁধ অন্যান্যর জন্য আমরা কিন্তু বরাদ্দ চেয়েছি। আশা করি শুকনো মৌসুমে আমরা এই কাজগুলো শুরু করে যাতে সামনে আমরা প্রোটেকশনটা দিতে পারি এই ব্যবস্থা করা হচ্ছে। এদিকে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার নিম্ন ও চরাঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি সেখানকার 6টি গ্রামে পানি কমলেও দেখা দিয়েছে ভাঙন। চলতি বছর একাধিকবার ভাঙনের শিকার হয়েছে নদী তীরবর্তী এলাকার প্রায় 1,500 পরিবার। এজন্য অস্থায়ী বাঁধ নয়, ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা চান তারা। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
দেশে প্রায় প্রতিদিনই বাড়ছে নির্মাণ সামগ্রীর দাম। গত এক বছরে টন প্রতি লোহার রডের দাম বেড়েছে অন্তত 20,000 টাকা, আর ব্যাগ প্রতি সিমেন্টের দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এছাড়া ইট, বালু, পাথরের দামও সমান তালে বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের। আবাসন খাতের সংগঠন রিহ্যাব বলছে, অস্বাভাবিক হারে নির্মাণ সামগ্রীর দাম বাড়লে তা ক্রেতাকেই বহন করতে হয়। করোনার ধাক্কা সামাল দিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আবাসন খাত। বর্ষা মৌসুমে কিছুটা ধীর গতি থাকলেও অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর জুড়ে পুরোদমে চলে নির্মাণ কাজ। অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে হিমশিম খাচ্ছেন নির্মাণ খাতের ব্যবসায়ীরা। গত বছরের নভেম্বর পর্যন্ত ভালো মানের 1 টন রড 52 থেকে 54,000 টাকায় বিক্রি হলেও চলতি বছরে এসে তা 75,000 টাকায় ঠেকেছে। এছাড়া ইট, বালু, পাথর ও সিমেন্টের দামও বেড়েছে 20 থেকে 25% পর্যন্ত। KSRM আছে আপনার 73,000, GPS ইস্পাত 72,800। এই মিলিয়ে যে আসলে আমাদের গত বছরের তুলনায় এবারে স্ক্র্যাপের সংকট দেখা দিচ্ছে। সিমেন্ট পার ব্যাগে 30 টাকা বাড়ছে গত 1 থেকে 1.5 মাসের মধ্যে। আর এই সময় হচ্ছে আমাদের সাধারণত নভেম্বর ডিসেম্বরের সিজনে হয়তো আরও রেট বেড়ে যাবে সামনে। রিহাব বলছে, এবার অস্বাভাবিক হারে বাড়ছে নির্মাণ সামগ্রীর দাম। খরচ বেড়ে যাওয়ায় কমেছে কাজের গতি। এতে চুক্তি অনুযায়ী ফ্ল্যাট বুঝিয়ে দিতে পারছে না অনেক কোম্পানি। রড সিমেন্টের দাম যখন বেড়ে যায়, সাথে সাথে আমাদের দেখবেন আমাদের সেক্টরে একটা স্থবিরতা নেমে আসে। কারণ আমরা চেষ্টা করি যে দামটা যেন একটু সহনীয় পর্যায়ে আসলে আমরা কাজ করি। অতএব সেক্ষেত্রে স্পেশালি ছোট ছোট যারা ডেভেলপার আছে তাদের আরও যেহেতু ফান্ডের ক্রাইসিস, ওরা আস্তে আস্তে করে কনস্ট্রাকশনটা করে, প্রজেক্টটা ডিলে হয়ে যায়। বিশ্ববাজারে কাঁচামালের দাম বাড়ায় রড ও সিমেন্টের দাম বেড়েছে বলে দাবি উৎপাদনকারীদের। এ অবস্থায় সংশ্লিষ্ট সব খাতের সমন্বয়ে মূল্য নিয়ন্ত্রণের দাবি আবাসন ব্যবসায়ীদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্ধ হয়ে গেল এশিয়ার অন্যতম বৃহৎ বস্ত্র ও পোশাক পণ্য তৈরির কারখানা ওপেক্স অ্যান্ড সিনহা টেক্সটাইল গ্রুপ। তবে কয়েক বছর ধরে রুগ্ন হতে হতে গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে কাঁচপুরের সবগুলো কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 80-র দশকে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটিতে কাজ করতেন 45,000 শ্রমিক। রপ্তানি হতো হাজার কোটি টাকার পোশাক। গত 18 অক্টোবর ওপেক্স অ্যান্ড সিনহা টেক্সটাইল গ্রুপের ভারপ্রাপ্ত পরিচালক বাণিজ্য আলী স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, 2012 সাল থেকে কাঁচপুরের সব কারখানায় আর্থিক ক্ষতির সম্মুখীন প্রতিষ্ঠানটি। ঋণ ও জমি বিক্রির মাধ্যমে খরচ পরিশোধ করে কারখানাগুলো চালু রাখা হয়, কিন্তু ক্রয়াদেশের অভাবের পাশাপাশি শ্রমিক কর্মচারীদের বিশৃঙ্খলার কারণে কারখানার পরিবেশ নষ্ট হয়। এই অবস্থায় আর্থিক অবস্থার চরম অবনতি হওয়ায় কারখানাগুলো আর চালানো সম্ভব হচ্ছে না বলে জানানো হয় নোটিশে। রপ্তানি আয়ে দেশের ইলেকট্রনিক্স পণ্য পোশাক খাতকে ছাড়িয়ে যাবে বলে আশাবাদী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক পার্ক পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এ সময় পণ্যের প্রচারে ব্যবসায়ীদের আরও দায়িত্ববান হওয়ার তাগিদ দেন সালমান এফ রহমান। কৃষি জমি ঠিক রেখে শিল্পায়নের পরামর্শও দেন তিনি। বলেন, বর্তমানে রপ্তানি বাজারের পাশাপাশি দেশের বাজারও বড় হচ্ছে, গ্রামেও বেড়েছে মানুষের ক্রয় ক্ষমতা। এই সম্ভাবনা কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে আন্তর্জাতিক অর্থ লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ডিসেম্বরের মধ্যে দেশে কার্যক্রম শুরু করবে জানিয়ে তিনি বলেন, এটি ই-কমার্স খাতের জন্য ইতিবাচক হবে। এই জিনিসগুলি যে দেশে এখন তৈরি হচ্ছে এই মানের, এটা কিন্তু প্রচারের একটা ব্যাপার আছে। আমি কিন্তু এটা কিন্তু দুই সাইড থেকেও, সরকারটাকেও প্রচার করতে হবে এবং বেসরকারি খাতটাকেও প্রচার করতে হবে। এবং এটা এখানে ওয়ালটনেরও একটা আমার মনে হয় কর্তব্য আছে, দায়িত্ব আছে, তারাও যেন সরকারকে জানায় যে দেখেন আমরা এই মানের জিনিসটা কম দামে আমরা দেশে তৈরি করতেছি। পেশাদার সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ-এর ভোট গ্রহণ শেষ হয়েছে। ঢাকা সহ সারা দেশে 11টি ভোট কেন্দ্রে সকাল 9টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 5টা পর্যন্ত। নানা জল্পনা কল্পনা শেষে প্রায় 3 বছর পর অনুষ্ঠিত হলো এই নির্বাচন অনুষ্ঠানে 6 সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। প্রায় 4,500 ভোটারের মধ্যে ঢাকায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ভোট দেন 2,972 জন। এবারে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল জলিল ভূঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক, এবং মহাসচিব পদের প্রার্থী আব্দুল মজিদ, দীপ আজাদ ও লাইকুজ্জামান।
টি-20 বিশ্বকাপ সুপার 12-এর শুরুতেই জমজমাট লড়াই, যেখানে লো স্কোরিং ম্যাচে সাউথ আফ্রিকাকে 5 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। 119 রানের টার্গেট দিয়ে অস্ট্রেলিয়া শক্ত পরীক্ষা নিয়েছে প্রোটিয়া বোলাররা। অ্যারন ফিঞ্চ ফেরেন শূন্যতে, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শও হতাশ করেছেন। মাঝে স্টিভেন স্মিথের 35 আর গ্লেন ম্যাক্সওয়েলের 18 রান ম্যাচও রাখে। আস্কিং রেট বাড়লেও ওয়েট স্টয়নিসের দৃঢ়তায় 2 বল আগে লক্ষ্যে পৌঁছায় অজিরা। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে চাপে ছিল সাউথ আফ্রিকা। নিয়মিত উইকেট হারানোয় রানের গতি বাড়িয়ে নিতে ব্যর্থ প্রোটিয়ারা। 5 জন আউট হন এক অঙ্কে। সর্বোচ্চ 40 রান করেন এইডেন মার্করাম। শেষ দিকে 19 রানের ক্যামিওতে লড়াইয়ের পুঁজি দেন রাবাদা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সুপার 12 অভিযান শুরু হচ্ছে কাল। প্রথম পরীক্ষা শ্রীলঙ্কার বিপক্ষে শারজায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 4টায়। স্কটল্যান্ড ঢাকা কাটিয়ে টানা 2 ম্যাচে জিতে সুপার 12 এসেছে মাহমুদুল্লাহর দল। শারজায় দিনের আলোর ম্যাচ, শিশির নিয়ে চিন্তা না থাকায় নিজেদের সুবিধা দেখছে বাংলাদেশ। স্পিনারদের উপরে ভরসা রাখছেন কোচ রাসেল ডমিঙ্গো। ওপেনিংয়ে লিটনের উপর আস্থা রাখছে ম্যানেজমেন্ট। অন্যদিকে দাপট দেখিয়ে গ্রুপ সেরা হয়ে মূল পর্বে শ্রীলঙ্কা। ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশের সাথে জয় তাদের উজ্জীবিত রাখছে। সাকিব মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন সানাকা। 2 এশিয়ানের লড়াইয়ে নিজেদের এগিয়ে রাখছেন তিনি। বাংলাদেশের সুপার 12-এর লড়াই শুরু হচ্ছে আগামীকাল। শারজাতে একটি ম্যাচ খেলায় কিছুটা সুবিধা পাবে শ্রীলঙ্কা। টাইগারদের জন্য থাকবে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন মনে করেন, ডেড ওভারের বোলিং নিয়ে পরিকল্পিত হতে হবে দলকে। অন্যদিকে সাবেক ক্রিকেটার হান্নান সরকার বলছেন, মূল লড়াইটা হবে 2 দলের স্পিনারদের মধ্যে। বাছাই পর্বের 3 ম্যাচে লঙ্কান বোলাররা 100-তে 100। নামিবিয়াকে 96 রানে অল আউট করে শুরু। এরপর আইরিশদের 101 রানে গুটিয়ে দেয়া, আর সবশেষে ডাচদের নিয়ে ছেলে খেলা। 44 রানে অল আউট করে রেকর্ড গড়া জয়। সেই শ্রীলঙ্কাকে সামলানোর মাধ্যমেই শুরু হবে টাইগারদের সুপার 12-এর পথ চলা। প্রতিপক্ষ নিয়ে বেশি না ভেবে নিজেদের খেলায় মনোযোগের তাগিদ সাবেক অধিনায়ক খালেদ মাহমুদের। ডেথ ওভারের বোলিং নিয়ে সতর্ক থাকায় গুরুত্ব তার। ডেথ ওভারের বোলিংয়ে আমাদের আরও প্ল্যানিং করা উচিত, কোথায় করবো। জাস্ট বোলিং করার দরকার, বোলিং করছি না। আর প্ল্যানিংটা আমার আরও স্ট্রং প্ল্যানিং হোক, কারা বোলিং করবে ওই সময়টা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বোলারদেরকে প্রপারলি রিড করা। ফিল্ডিং আমার মধ্যে একটু লিক ছিল, আমরা দারুণ ক্যাচ ধরেছি, কিছু ক্যাচ মিস করেছি। বাট ওই লিকগুলো ঠিক করতে হবে, ফিল্ডিংয়ের জায়গাগুলো আমরা ভালো ফিল্ডিং, ডাউন ফিল্ডিং আমাদের ওয়াজ আউটস্ট্যান্ডিং। 2 দলের স্পিনাররাই গড়ে দেবেন। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ আপডেট সৌজন্যে ওয়ালটন স্মার্ট এসি। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।